নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির হয়ে গেছি নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ তোমাদের জন্য থাকছে বর্তমান সময়ের হরর সম্রাট শ্রী অভীক সরকারের কলমে হাড়িকাঠ। অভীক সরকার জন্ম 1979 সালে শিবপুরে। পড়াশোনা করেছেন আইআইটি খড়গপুর এবং আইআইএম ক্যালকাটা থেকে। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল এবং ইনকুইজিশন, মিত্তির বাড়ির গুপ্তধন, চক্রসম্বরের পুঁথি ইত্যাদি। আমাদের আজকের বড় গল্প হাড়িকাঠ আমরা নিয়েছি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত প্রেত যক্ষ ও অন্যান্য বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। অভীক সরকারের কলমে থ্রিলার ল্যান্ডে তোমরা এর আগে শুনেছ ও যখন আসে এবং ইনকুইজিশন। আজকের বড় গল্প হাড়িকাঠ আমরা রিলিজ করছি দুটো পর্বে। এখন তোমরা শুনবে এই বড় গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব রিলিজ করবে প্রথম পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে এবং আই বাটনে। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখো। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়া কমেন্ট বক্সে থাকা সুপার থ্যাঙ্কস অপশনের মাধ্যমেও আমাদের ডোনেট করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা। অভীক সরকারের কলমে হাড়িকাঠ বড় গল্পের প্রথম পর্ব। আড্ডাটা সেদিন জমেছিল ভালোই। পৌষের রাত, কদিন বাদে আমাদের পৌষকালী পুজো, তাই বিশু, বংশী, শিবু, গদাই সবাই এ নিয়ে খুব ব্যস্ত। ক্লাবের এক কোণায় বিড়ি আর চা সহযোগে গভীর আড্ডা চলছে। সবাই খুব উত্তেজিত। ক্লাবের বাইরে যুবধুবু মফস্বলী রাত। রাস্তায় লোক চলাচল নেই বললেই চলে। এই এলাকায় কুয়াশা নেমে আসে খুব তাড়াতাড়ি। সেই কুয়াশার মধ্যে বাইরের ল্যাম্পপোস্ট মরা মাছের ভ্যাটকানো চোখের মতো আলো ছড়াচ্ছে। বিশ্বনাথ ওরফে বিশু একা একা তাস পিটছিল। তার তাস খেলার সঙ্গী সাথীরা সবাই পুজো সংক্রান্ত গভীর আলোচনায় মগ্ন। ফাঁকা আছেন কেবল একজন, কিন্তু তিনিও ক্লাবের একমাত্র সম্পত্তি নড়বড়ে তক্তাটির উপর বসে সেই যে ঝিমাচ্ছেন, তাঁর আর কোনো সাড়া শব্দ নেই। তাস পিটতে পিটতে বিশু ক্রমশ অধৈর্য হয়ে উঠছিল। একা একা কাহাতক পেশেন্স খেলা যায়। শেষমেশ সে তাস ফেলে হুঁকো হাতে ঝিমাতে থাকা লোকটার উদ্দেশ্যে বলল, ও চাটুর্য মশাই, বলি ঝিমোচ্ছেন কেন? আপনি যাকে বলে ক্লাবের একজন সিনিয়র মেম্বার, কিছু একটা বলুন। হয়েছেটা কি? এত গোলমাল কিসের? আরে কিছুই হয়নি, পুজোর প্ল্যান হচ্ছিল। তা আপনি বয়স্ক মানুষ, আপনাদের থেকে গুরুমন্ত্র পেলে একটু সুবিধে হয় আর কি। ও বাবা, শিবু ভাইয়া যে একেবারে বিনয়ে বিগলিত হয়ে পড়ল দেখি। তা নয়, আসলে মায়ের পুজো তো, তাই একটু ভয়ে ভয়েই থাকি, কোথায় কি ত্রুটি টুটি হয়ে যায়। মায়ের ভালোবাসা কি ছোটখাটো ত্রুটিতে ক্ষুণ্ণ হয় হে বংশী? তিনি জগন্মাতা, তাঁর ভালোবাসা সর্বজীবে পরিব্যাপ্ত। তিনি ত্রিগুণাতীতা, সরৈশ্বর্যময়ী। এই বিশ্বপ্রপঞ্চ তাঁর ইশারায় জন্মায়, ভ্রুকুটি মাত্রে মহাকালের গর্ভে বিলীন হয়। তাঁর পুজোয় একটি উপাচার, শুদ্ধা ভক্তি। গদাই আমাদের ট্রেজারার। চাঁদার অবস্থা দেখে সে একটু তিরিক্ষি মেজাজে ছিল। তিতকুটে গলায় বলল, চাটুর্য মশাই যে দেখছি একেবারে রামপ্রসাদী ভক্তি শুনে চুবু চুবু হয়ে আছেন। বলি, মায়ের পুজোর অনর্থ হলে সে কি আমাদের পক্ষে খুব ভালো হবে? হ্যাঁ, বাপ ঠাকুরদাদের বলতে শুনেছি মা কালীর পুজো করা আর হাঁড়ি কাঠে গলা দেওয়া একই ব্যাপার।
বিন্দুমাত্র ত্রুটি হলে না মহা অনর্থ ঘটে যেতে পারে। হাঁড়ি কাঠ বলিদানের অন্যতম উপকরণ। এককালে শাক্ত পুজোয় বলিদান ছিল আবশ্যকীয় বিধি। শাস্ত্রে বিবিধ প্রকার বলির উল্লেখ আছে, তার মধ্যে মহাবলি মানে মানুষ বলিরও বিধান আছে বই কি। হাঁড়ি কাঠ অতি সাংঘাতিক জিনিস। সেবার তো বলেই চুপ করে গেলেন সেই ভুয়োদর্শী প্রৌঢ়। গল্পের গন্ধে বাকিরা ঘনিয়ে এলাম। হাঁড়ি কাঠ নিয়ে ঝুলিতে কোনো গল্প আছে নাকি চাটুজ্যমশাই? আছে বই কি। সেই ঘটনার পর থেকে হাঁড়ি কাঠ শব্দটা শুনলেই মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। ইতিমধ্যে সবাই এসে চাটুজ্জে মশাইকে ঘিরে বসেছে। বিশু ঝট করে ক্লাবের বাইরে হরির চায়ের দোকানে 1 কেটলি চায়ের অর্ডার দিয়ে এলো। 93 সাল, বুঝলে, আমি তখন অ্যাডিশনাল ডিএফও হিসেবে জয়েন করেছি বাঁকুড়ায়। এই জায়গাটা বাঁকুড়ার ছাতনার কাছেই, নাম সুনুক পাহাড়ি। একটু দূরে তিত্তির করে বয়ে চলেছে কর্ণাবতী নদী। এখন সবে এপ্রিলের শেষ, তাই নদীতে জল মোটামুটি, নইলে ভরা বর্ষায় কর্ণাবতী জলে টইটুম্বুর থাকে। এই নিয়ে পরপর 2 শনিবারে আমরা সেখানে গেলাম। এর খোঁজ পেয়েছিল অবশ্য মাধুরী। তখন আমি নর্থ বেঙ্গল থেকে অ্যাডিশনাল ডিএফও পোস্টে প্রমোশন পেয়ে এসেছিলাম ওই তল্লাটে। বিয়ে হয়েছে 1 বছরও হয়নি তখন। তোমরা তো জানোই, তোমাদের কাকিমা আসামের মেয়ে, তিনসুকিয়া থেকে গুয়াহাটি আর ওদিকে কাছাড়, এর বাইরে জীবনে পা রাখেনি। পশ্চিমবঙ্গে এসে তার কৌতূহল যেন ফেটে পড়ছিল। মাধুরীর একটা অদ্ভুত নেশা ছিল, নাম না জানা বিচিত্র সব জায়গা আবিষ্কার করার নেশা। পুরনো ভাঙা নীলকুঠি, ব্রিটিশ আমলের পরিত্যক্ত গোরস্থান, কেউ খোঁজ পায়নি এমন সব পিকনিক স্পট, মোটমাট একটু অচেনা অজানা জায়গা ওর আগ্রহের বিষয়। এমনকি বিয়ে করে নর্থ বেঙ্গলে চলে আসার কয়েক মাসের মধ্যেই জলপাইগুড়িতে একটা পুরনো ধর্মরাজের মন্দির আবিষ্কারে বেশ একটু নামডাকও হয়েছিল ওর। এই জায়গাটাও ওরই আবিষ্কার, আর বলতেই হবে আবিষ্কারটা জব্বর করেছিল ও। চারিদিকে শাল পিয়ালের বন, একদিকে দলমা রেঞ্জ, সেখান থেকে নেমে এসেছে কর্ণাবতী, একটু দূরে গিয়ে মিশেছে দ্বারকেশ্বরের সঙ্গে। চারিদিক ছাওয়া মিঠে সবুজ ঘাসে। প্রান্তরের মাঝখানে একটি মস্ত বড় বটগাছ ছাড়া এই চত্বরে আর কোনো গাছ টাছ নেই। সব মিলিয়ে সমস্ত জায়গাটার মধ্যে একটা স্নিগ্ধ শান্ত ভাব ছড়িয়ে আছে। দেখলেই মনের আরাম। কোনো অজ্ঞাত কারণে কলকাতার হুজুগে বনভোজন পার্টি তখনও জায়গাটার খোঁজ পায়নি, তাই জায়গাটার সুগম্ভীর পবিত্রতাটুকু অবশিষ্ট ছিল। নইলে সে তো কলকাতা থেকে খুব বেশি দূর নয়, গাড়ি নিয়ে বেরোলে ঘন্টা 4। তখন বিকেল, সূর্যিমামা পাটে বসবো করছিলেন। চারিদিক একেবারে ফাঁকা, আমরা দুজন ছাড়া একটিও লোক নেই। দূরে একটা গরু চড়ছিল, তার ওপাশে মেঠো রাস্তা, তার ধার ঘেঁষে আমার সদ্য কেনা মারুতি জেন দাঁড়িয়ে। এখানে এসেছি মাস 3 হয়েছে তখন। প্রথম মাসটা কেটেছিল সংসার গুছোতে। তারপর একটু ফাঁক পেতেই মাধুরীর পুরনো নেশাটা চাগার দিয়ে ওঠে, আর বাঁকুড়া সদর থেকে সামান্য দূরে এই জায়গাটার খোঁজ যেন ঈশ্বরের আশীর্বাদের মতোই তার কোলে এসে পড়ল।
একদিন লাঞ্চের পর অফিসের বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ করে একটা লোক এসে বলেছিল, আপনি ফরেস্ট অফিসের নতুন ছোট বাবুটা লয়? লোকটাকে আগে কখনো দেখিনি, তবে এই এলাকার অর্থনীতি অনেকটাই জঙ্গলের উপর নির্ভর করে, তো তাই ফরেস্ট ডিপার্টমেন্টে ছোটবাবু হিসেবে জয়েন করার সঙ্গে সঙ্গে চারিদিকে খবর চাউর হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ বলুন। সচরাচর এসব ক্ষেত্রে লোকজন কিছু ছোটোখাটো সাহায্য টাহায্য চায়। এই লোকটি কিন্তু তার ধার কাছ দিয়ে গেল না। শুনলাম আপনার গিন্নির নতুন নতুন ইন্টারেস্টিং জায়গা খুঁজে বেড়াবার দমে শখ। আমার বউয়ের শখের খবর আপনার কানে গেল কি করে? খোঁজ রাখতে হয়। ফরেস্ট অফিসের বাবুদের আর তার গিন্নি মাদের শখ আহ্লাদের খোঁজ আমাদের মতো মানুষদের রাখতে হয়। আমাদের মতো মানুষদের বলতে? কথা না বলে অল্প হেসেছিল লোকটি। তাতেই যা বোঝার বুঝেছিলাম। সব ফরেস্ট অফিসেই নিয়মিত মাসোহারার বিনিময়ে একজন করে স্থানীয় লোক নিয়োগ করা থাকে। এদের কাজ হচ্ছে জঙ্গলের খবর টবর সাপ্লাই করা। চলতি কথায় খোঁচর বলে, ভদ্র ভাষায় ইনফর্মার। এইরকম ইনফর্মার আমাদের উত্তরবঙ্গের অফিসেও ছিল। তা এই ফরেস্ট অফিসের খবরই এই বাবুলাল মান্ডি। পড়াশুনো ক্লাস 3 অবধি। এককালে সার্কাসে কাজ করত। সার্কাস উঠে যাওয়াতে বাজারে একটা চায়ের দোকান দেয়। গুচ্ছের লোকের সেখানে জমায়েত। মাধুরীকে এই জায়গাটার খোঁজ বাবুলালই দিয়েছিল। গত সপ্তাহে এখানে এসেই লাফিয়ে উঠেছিলাম আমি। আরে বাস, বাবুলাল তো একখানা জম্পেশ জায়গার খোঁজ দিয়েছে দেখছি। মাধুরী উত্তর দেয়নি, মিটি মিটি হেসেছিল শুধু। ভাবখানা এমন, কি কেমন দিলাম। নদীতে অনেকক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম। উঠে এসে দেখলাম মাধুরী এক দৃষ্টে একটা ঢিবির দিকে তাকিয়ে। কি দেখছো ওখানে? গত সপ্তাহে যখন আমরা এখানে এসেছিলাম এই ঢিবিটা কি দেখেছিলাম? ঢিবিটার দিকে তাকালাম। সাধারণ একটা মাটির স্তূপ। বাংলার গ্রামেগঞ্জে এরকম হাজার হাজার ঢিবি দেখা যায়। তার সারা গায়ে লম্বা লম্বা ঘাস, আর তাদের কয়েকটার মাথায় বেগুনি রঙের ফুল দুলছিল। উচ্চতায় ফুট 8 হবে। দেখে থাকতে পারি, মনে পড়ছে না কেন। কেমন যেন মনে হচ্ছে এটা এখানে ছিল না, জানো? সে আবার কি, ঢিবি কি পাখি নাকি যে উড়ে উড়ে বেড়াবে? আর কি রাখো, আগের দিন আমরা কতক্ষণ ঘুরে বেড়ালাম এখানে, মনে নেই? কই এটা চোখে পড়েনি তো। এটা এখানেই ছিল, আমরা খেয়াল করিনি হয়তো। এখন চলো দেখি, সন্ধে নেমে আসছে, এবার বাড়ি ফিরতে হবে। এত বড় ঢিবিটা খেয়াল করিনি? কি বলছো তুমি? আরে ধুর, এখন চলো না, পরে আর একদিন এসে না হয় এই নিয়ে তদন্ত করা যাবে। আমি ক্রমাগত তাড়া দিচ্ছিলাম। তার অবশ্য একটা কারণ ছিল। এই 1 বছরেই আমি হাড়ে হাড়ে চিনে গেছি ভদ্রমহিলাকে। একটা জিনিস যদি ওর মাথায় ঢোকে, তাহলে সেটার পুরোপুরি হেস্তনেস্ত না করে ওর শান্তি নেই। মাধুরী ফিরে আসছিল, হঠাৎ কিসে যেন চোখ আটকে গেল ওর। ওর দৃষ্টি অনুসরণ করে চোখ আটকালো আমারও। ঢিবির ওদিকে কিসের একটা মাথা দেখা যাচ্ছে না। ঢিবিটা পেরিয়ে ওদিকে গেলাম। জিনিস বিশেষ কিছু নেই, একটা হাঁড়ি কাঠ মাত্র। আগে ওই মন্দিরের সামনে বলি দেওয়ার জন্য যে হাঁড়ি কাঠ পুঁতে রাখা হতো, একেবারে সেই জিনিস। কাঠটা উল্টো করে পোঁতা, আর সারা গায়ে একটা জং ধরা কাঁটা তার জড়ানো। খুব পুরনো সেটা বোঝাই যাচ্ছিল। সারা গায়ে কালচে শ্যাওলা লেগে একটা অদ্ভুত রং তৈরি হয়েছে।
আমি ঢিবিটার উপরে উঠে হাত দিয়ে ধরতে যাচ্ছিলাম কাঠটা। মাধুরী হাতটা ধরে আমাকে আটকালো। কি করছো কি? সব হাড়ি কাটে হাত দিতে আছে, কোথা থেকে কি হয়ে যাবে? কতবার না বলেছি, এসব কুসংস্কারে একদম বিশ্বাস করবে না। এটা একটা কাঠের টুকরো ছাড়া আর কিছুই না। দেখবে? না, দেখবো না, দেখবো না। আর তুমিও দেখবে না। বাড়ি চলো, অনেক হয়েছে। বাড়ি তো যাবই, কিন্তু তার আগে বলতে বলতে এক টানে হাড়ি কাঠটা উপরে এনে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম দূরে। দেখলে তো, সব ফালতু জিনিস নিয়ে বেকার টেনশন নিচ্ছিলে। এখন চলো তো। মাধুরী চুপ করে গেছিল, আর কিছু বলেনি। ওর মুখ দেখে বোঝাই যাচ্ছিল ব্যাপারটা ওর ভালো লাগেনি। একটা অজানা ভয় আর অস্থিরতার ছায়া ওর মুখে স্পষ্ট হয়ে উঠেছিল। গায়ে চাদরটা শক্ত করে টেনে ধরেছিল সে। বাড়ি চলো, আমার শীত করছে, খুব শীত করছে। এই কর্ণাবতীর তীর ছেড়ে এই শান্ত মায়াবী তৃণাচ্ছাদিত ভূমি ছেড়ে চলে যাওয়ার ঠিক আগে, গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার ঢিবিটার দিকে চোখ চলে গেল। আর তখনই কেমন যেন আমার মনে হলো সেই অন্ধকার ঢিবিটার নিচে মাটির আচ্ছাদন সরিয়ে অন্ধকারের পর্দা ছিঁড়ে হঠাৎ করে জ্বলে উঠেছে দুটো আলোর বিন্দু, কিংবা দুটো চোখ। প্রথম খুনের খবরটা পেয়েছিলাম পরদিন সকালে, কাজের লোক মতিয়ার মায়ের মারফত। খুন হয়েছেন একজন স্কুল টিচার, নাম নকুলেশ মাহাতো, বাঁকুড়া জেলা স্কুলের ইতিহাসের শিক্ষক। নির্বিরোধী, সদাশয়, অকৃতদার মানুষ। শহরের এক প্রান্তে ভাড়া থাকতেন। রাত্রে কে যেন এসে ভদ্রলোকের গলাটা ছিন্নভিন্ন করে দিয়ে গেছে। খুনের মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ খুনিরা ঘরের কিছু ছোঁয়নি, চুরি করা তো দূরস্থান। খবরটা শুনেছিলাম বারান্দায় প্রণাম করতে করতেই। গতকাল আবার মাধুরী তার কোনো এক সদ্য আলাপ হওয়া বান্ধবীর বাড়িতে রাত কাটাতে গেছে। আজ বিকেলে ফেরার কথা নতুন কি একটা গাছের চারা সঙ্গে নিয়ে। আমাকেই ঝটফট ম্যাগি বানিয়ে ব্রেকফাস্ট করতে হলো। মতিয়ার মায়ের রেডিও সংবাদ শেষ হতে না হতেই দেখলাম যোগুবাবু হন্তদন্ত হয়ে বেরোচ্ছেন। যোগুবাবু অর্থাৎ এখানকার থানার ভারপ্রাপ্ত দারোগাবাবু জগত্তারণ মল্লিক এবং আমাদের প্রতিবেশী। দাপুটে লোক, তবে বয়সের কারণে চালচলন একটু ধীর। তবে ওটা তিনি পুষিয়ে নিতেন মগজাস্ত্র আর অভিজ্ঞতা দিয়ে। কর্তা গিন্নি আমাদের খুবই স্নেহ করতেন। একটি মেয়ে আছে, বিবাহিত, পুনেতে থাকে। তার বয়স মাধুরীর মতোই, তাই হয়তো এত স্নেহ। কি যোগুবাবু, মাস্টার খুনের কেস? আর বলো না ভায়া, ভোর রাতে খবর পেয়েই দৌড়েছি। সে এক ক্যাডাভাইরাস কাণ্ড। গলাটা একেবারে ভারত পাকিস্তান বর্ডার করে দিয়ে গেছে, অথচ ঘরের একটি জিনিসও খোয়া যায়নি। কোনো জুতোর ছাপও নেই, দরজাও ভেতর থেকে বন্ধ। বডি কি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছেন? আরে না না, তাহলে তো হয়েই যেত। সদর থেকে অ্যাডিশনাল এসপি আসছেন দেখতে, তিনি তদন্ত করার পরেই নাকি বডি সরাতে হবে। আমি তো পাহাড়ায় দুজন হাবিলদার বসিয়ে চান খাওয়া সারতে এলুম। জীবনে গোয়েন্দা গল্প পড়েছি অনেক, কিন্তু কোনো খুনের ঘটনা দেখিনি। একটু কৌতূহল হয়েছিল। আপনার সঙ্গে যেতে পারি একবার? পুলিশি তদন্তে তো এইভাবে আর নিজের লোক বলে কাউকে নিয়ে যাওয়া যায় না ভায়া। তবে তুমি বলছো যখন, চলো। আমি বরং একটু আগে তোমাকে নামিয়ে দেব। হাবিলদারকে বলা থাকবে বড় সাহেব চলে গেলে একবার উঁকি মেরে দেখে নিও। খবরদার, ঘরের ভিতরে ঢুকো না, কোথায় কি এভিডেন্স নষ্ট করে ফেলবে। চিন্তা নেই, আমি তো থাকবো। আর হ্যাঁ বাপু, আগে থেকেই বলে রাখি, খুন খারাপি দেখে আবার বমি টমি করে এক কাণ্ড করো না। নকুলেশ মাহাতো থাকতেন একটা একতলা বাড়িতে। একটি কাজের মেয়ে রান্না করা, ঘর মোছা, বাসন মাজা ইত্যাদি করে দিয়ে যেত।
বাড়ির মালিক ভৈরব গাঙ্গুলি থাকেন বাঁকুড়া শহরেই অন্য প্রান্তে। তিনিও খবর পেয়ে এসে উপস্থিত হয়েছিলেন। বড় সাহেব যোগুবাবুর সঙ্গে সলা পরামর্শ করে চলে গেলেন। ভৈরব গাঙ্গুলি আর যোগুবাবুর সওয়াল জবাবের মাঝখানে সন্তর্পণে ঘরের মধ্যে উঁকি দিয়েছিলাম। প্রথম দর্শনেই গাটা বীভৎসভাবে গুলিয়ে উঠেছিল। ঘরের মেঝেতে একটা শীর্ণ শরীর বিষদৃশভাবে শুয়েছিল, খালি গা, পরনে লুঙ্গি। ডান পাটা দয়ের মতো করে ছড়ানো, বাঁ পাটা খাটের উপর উঠেছিল। মেঝেতে চাপ চাপ রক্ত, মাথাটা ধর থেকে প্রায় বিচ্ছিন্ন। ঘরের একটাই জানালা, তার একটা পাল্লা অল্প খোলা, সিলিং থেকে একটা রিকেটি পাখা ঝুলছিল। আমি একবার উঁকি দিয়েই চলে আসছিলাম, থমকে গেলাম দুটো জিনিস দেখে। এক, মেঝেতে রক্তের মধ্যে কয়েকটা বাংলা অক্ষর লেখা, আর প্রতিটা অক্ষরের মধ্যে একটা করে দাঁড়ি। অক্ষরগুলো অ দাঁড়ি, ক দাঁড়ি, খ দাঁড়ি, উমা দাঁড়ি। আর দ্বিতীয়টা আরো অদ্ভুত, মেঝেতে ছড়ানো ছিল কতগুলো ময়ূরের পালক। বাইরে বেরিয়ে সেটা সিগারেট ধরালাম। গা গোলাচ্ছিল তো বটেই, তার সঙ্গে মাথাটাও ভোঁ মেরেছিল। অক্ষরগুলোর মানে কি? আর ময়ূরের পালকই বা এলো কোথা থেকে? যোগুবাবু চলে গেছিলেন। আমিও একটা রিক্সা নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে 6টা বাজল। রিক্সা থেকে নেমে দেখলাম সারা বাড়ি অন্ধকার, কোথাও কোনো আলো নেই। চিন্তায় পড়ে গেলাম। সচরাচর এরকম হয় না। 5টা বাজলেই মাধুরী সারা বাড়ির আলো জ্বালিয়ে তুলসীতলায় প্রদীপ দেয়। এসব ওদের পারিবারিক সংস্কার। মাধুরীর তো ফেরার কথা দুপুর নাগাদ। কোনো অনর্থ ঘটল না তো? ঘরে এসে দেখলাম মাধুরী ফিরেছে বটে, কিন্তু ধুম জ্বরে তার সারা গা পুড়ে যাচ্ছিল। মতিয়ার মা বারান্দায় বসেছিল। সেই বলল মাধুরীর নাকি ফিরে এসেই ধুম জ্বর। তাই দেখে সে আর বাড়ি যায়নি, আমার জন্য অপেক্ষা করছিল। হুটোপাটি করে ডাক্তারবাবুকে কল দেওয়া হলো। তিনি এসে দুটো ওষুধ লিখে আশ্বস্ত করলেন, তেমন চিন্তার কিছু নয়, বর্ষার শেষে সিজন চেঞ্জের সময় এরকম হয়েই থাকে। আমার প্রবল আপত্তি উপেক্ষা করে মতিয়ার মা ভাতে ভাতে দুটো ফুটিয়ে দিল। আমিও দু একটা ভাজাভুজি করে নিলাম। জীবনের অনেকটা সময় একা কাটিয়েছি, দু একটা রান্না তো জানি। মাধুরীর কপালে ওডিকোলন দিতে জ্বরটা কিছুটা নামলো। তারপর জোর করে কয়েক দলা ভাত খাইয়ে দিলাম। ওষুধ খাওয়ানোর সময় মাধুরী হঠাৎ বলল, ও ছাড়া পেয়ে গেছে, তাই না গো? কথাটা শুনে চিন্তায় পড়ে গেলাম। জ্বরের সময় ডিলিরিয়াম বা ভুল বকা মোটেও ভালো লক্ষণ নয়। পরদিন সকালে ডাক্তারবাবুকে একটা কল না দিলেই নয়। ওষুধ তার দরকার হয়নি। পরদিন সকাল থেকেই মাধুরী একদম ফিট। ঘুম থেকে উঠে দেখলাম স্নান সেরে বাড়ির পেছনে ওরই হাতে বানানো ছোট্ট বাগানটায় গাছে জল দিচ্ছিল সে। আমি পেছন থেকে ডাকতে বাচ্চা মেয়ের মতো বলেছিল, চুই গাছটায় কত ফুল ফুটেছে দেখেছ? কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখলাম তাপমাত্রা একদম স্বাভাবিক, চোখ মুখ একেবারে ঝকঝকে। আজ একটু তাড়াতাড়ি ফিরো তো, রাত্রিরে ভাবছি মাটনের একটা স্পেশাল ডিশ করব। নিশ্চিন্ত হয়ে অফিসে গেলাম। যদিও তাড়াতাড়ি বাড়ি আসা কপালে নেই। ডিপার্টমেন্টের হাফ ইয়ারলি অডিট শুরু, দিন দুয়েক চলার কথা। কলকাতা থেকে বড় সাহেবদের আসার কথা।
তাদের জন্য এন্তার খাবার দাবার আর আনুষঙ্গিক মোচ্ছবের ইন্তেজাম করার দায়িত্ব ছিল আমার ঘাড়ে। বিকেলে এসে দেখলাম মাধুরী একদম চাঙ্গা। জিজ্ঞেস করায় বলল, বাবুলাল নাকি ওকে কি একটা আয়ুর্বেদিক গাছগাছরা শিকড় দিয়ে গেছে, শিলে বেটে ছাগলের দুধ আর 2 ফোঁটা মধু দিয়ে খেতে হয়, এতে নাকি নার্ভ স্ট্রং থাকে। আমিও আর কিছু বলিনি। মাধুরীর নার্ভ সেই কাউরি বুড়ির কাণ্ডের পর থেকে এমনিতেই একটু উইক। খুব হুটোপুটির মধ্যে 2 দিন কাটল। বছরে 2-1 দিন এরকম যায়। সারা রাত অফিসে থেকে ফাইলপত্র রেডি করতে হয়, পরদিন ফাইনাল অডিট রিপোর্ট সাবমিট করতে হবে বলে। আমি আর বিট অফিসার মানব মণ্ডল জান লড়িয়ে দিয়েছিলাম। মানব মেদিনীপুরের ছেলে, ফরেস্ট ডিপার্টমেন্টে সদ্য চাকরি পেয়েছিল স্পোর্টস কোটায়। অফিসে জয়েন করেছে তখন মাসখানেক হয়েছিল। তার এসব বিষয়ে উৎসাহ খুব। অডিটের হিসেব মিটেছিল প্রায় সকাল 8টা নাগাদ। বাড়ি ফিরতে ফিরতে 8:30টার কাছাকাছি হয়ে গেল। খুনের কথাটা মাথা থেকে মিলিয়েই গেছিল। ঘরে ফিরে স্নান টান সেরে বারান্দায় বসে রেডিওটা খুলেছি কি খুলিনি, মাধুরী 2 কাপ চা হাতে নিয়ে এসে বলল, খবর শুনেছ? কাল সারা দিন সারা রাত অডিট কমিটির সঙ্গে একপ্রস্ত লড়াই করে সবে ফিরলাম ডার্লিং। গুচ্ছের এক্সেপশন আর কোশ্চেনিয়ারের ঠেলায় চোখে এখনো অন্ধকার দেখছি। এই অবস্থায় এসব জাগতিক সংবাদের খোঁজ কি করে রাখি বলো দেখি। কাল বিষ্ণুপুরে একজন বইয়ের দোকানদার খুন হয়েছে, শুনেছ? কই না তো। আসলে সারা দিন রাত এত ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি জানলে কি করে? বাবুলাল কাল সন্ধেবেলা একটা চারা গাছ দিতে এসেছিল, ওই বলে গেল। বাবুলাল বলছিল লোকটার বুকে নাকি কি সব নকশা কাটা ছিল। আচ্ছা, আগের খুনটার ওখানেও তো মেঝেতে রক্ত দিয়ে কি সব লেখা ছিল, তাই না? নকুলেশ মাহাতোর মৃতদেহের পাশে যে রক্ত দিয়ে কিছু লেখা ছিল, সেটা তুমি জানলে কি করে? তুমি তো আজকাল কোনো কথাই খুলে বলো না। মতিয়ার মা আর বাবুলাল না বললে আমি জানতেই পারতাম না এত কথা। এই নিয়ে সারা শহরে যা গুজগুজ ফিসফিস হচ্ছে, তার কোনো খবরই তুমি রাখো না কিছু। স্বীকার করতে বাধ্য হলাম যে কোনো খবরই রাখি না। প্রথম খুনের কেসটা যে নিজের চোখে দেখে এসেছি, সেটা স্রেফ চেপে গেলাম। যোগুবাবুকে বারণ করে দিয়েছিলাম যে উনি বা ওর গিন্নি যেন আমার ওখানে যাওয়া নিয়ে মাধুরীকে কিছু না বলেন। এবারে খুন হয়েছেন রামশঙ্কর সামন্ত। এককালে পাটের আড়তদারি করতেন। একটা মাত্র মেয়ে, বিয়ে করে কলকাতায় থাকে। স্ত্রী গত হওয়ার পরে ব্যবসাপত্র গুটিয়ে একটা বইয়ের দোকান খুলেছিলেন। ইদানিং ধর্মে কর্মেও মতি হয়েছিল শুনেছি। কোনো এক সাধু বাবার কাছে নাকি দীক্ষাও নিয়েছিলেন। একলা মানুষ, চাকর বাকর নিয়ে থাকতেন। আজ ভোরে কাজের মেয়ে চা দিতে গিয়ে দেখে দরজাটা ভেজানো। ধাক্কা দিয়ে দরজা খুলতেই বিভৎস কাণ্ড। সামন্তবাবুর বডির মাথাটা নাকি মুচড়ে উল্টো দিকে ঘোরানো। কাজের মেয়ে তো সেসব দেখে বমিটমি করে একসা। আর বাবুলাল বলছিল লোকটার বুকে নাকি জ্বলন্ত শিক দিয়ে একটা স্টার আঁকা ছিল। বাবুলাল নিজের কানে শুনেছে। বিষ্ণুপুর থানার ওসি বলছিলেন যে লোকটাকে মারার পরে ওর বুকে ওই স্টারটা এঁকে দেওয়া হয়েছে। বাপরে, কি নৃশংস বলো। আজ ভোরের খুন, এখন বাজে 9টা, এর মধ্যেই খবর পেয়ে গেলে? খারাপ খবর দাবানলের বেগে ছড়ায়, জানো তো। বাবুলাল সকালে ওর দোকানে যাওয়ার পথে ওই আয়ুর্বেদিক টনিকটা দিতে এসেছিল না, ওই বলে গেল। আর কি কি বললো বাবুলাল? ও নাকি খবর পেয়েছে 2টো খুন নিয়েই পুলিশের ওপর মহলে বেশ আলোড়ন পড়ে গেছে। কেন? প্রথমত 2টো খুনেরই কোনো কারণ বা মোটিভ নেই। যারা খুন হয়েছেন তাদের কারোর সঙ্গে কারোর কোনো চেনা জানাও নেই। দুজনের অতীতও একদম পরিষ্কার। পুলিশ নাকি বুঝতেই পারছে না ওদের কেই বা মেরেছে আর কেনই বা মেরেছে। কথাটা শুনে বেশ ঘেঁটে গেছিলাম। খুনোখুনির ব্যাপার, যোগুবাবুর হেল্প লাগতো। ব্রেকফাস্ট সেরে যোগুবাবুর কোয়ার্টারে একবার ঢু মারতে গেলাম। দেখলাম উনি নেই। বাড়ি এসে স্নান করে একটা টানা লম্বা ঘুম দিলাম। জেগে ওঠার পর দেখলাম শরীরটা বেশ ঝরঝরে লাগছে। ওখানে গিয়ে একটা স্কুটার কিনেছিলাম।
মতিয়ার মাকে ছুটি দিয়ে তাতে চড়ে শহরটা এক চক্কর দিয়ে এলাম। সব খুনোখুনির ব্যাপার তখন আর মাথায় ছিল না। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হলো। হুইস্কির বোতলটা নামাতে বাধ্য হলাম বললেই চলে। গত কয়েকদিনে শরীরের ওপর দিয়ে কম ধকল যায়নি। চিকেন ভাজা আর বাদাম মাখা দিয়ে হুইস্কি খেতে খেতে বিভূতিভূষণের দেবযান পড়া শুরু করেছিলাম। পরলোক চর্চা নিয়ে আমার একটা অনেক দিনের কৌতূহল তো ছিলই। রিসেন্ট কিছু বইপত্র পড়ে সে বিষয়ে উৎসাহ আরও বেড়েছিল। পড়তে পড়তে বেশ তন্ময় হয়ে গেছিলাম। আর তখন প্রায় 9:30। এমন সময় মাধুরী একটা গ্লাস এনে বলল, খেয়ে নাও। এটা কি? নার্ভ স্ট্রং করার আয়ুর্বেদিক ওষুধ, বাবুলালের আনা। দেবযানের মধ্যে একেবারে ডুবে গেছিলাম, ফলে বেশি প্রশ্ন না করে গ্লাসের মধ্যেকার গাঢ় সবজেটে তরলটা গলায় ঢেলে দিলাম। একটু কষাটে লেগেছিল বটে, তবে উপকারের কথা ভেবে সেটাকে আর গা করিনি। রাতের ঘুমটা হয়েছিল জব্বর। শেষ কবে এত গাঢ় ঘুমিয়েছি মনে নেই। শুধু মনে থেকে গেছিল একটা স্বপ্নের আবছায়া রেশ, যেন এক শালঙ্কারা নারী মূর্তি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল এক অন্ধকার বনের গভীরে। আমার ভয় লাগছিল, ভীষণ ভয়, কিন্তু তার সঙ্গে অদেখাকে দেখার, অজানাকে জানার এক দুর্নিবার আকাঙ্ক্ষাও যেন আমার সারা শরীর জাপটে জড়িয়ে ধরছিল। অরণ্যের অন্ধকারের মধ্যে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম এক বোধহীন, উন্মত্ত এবং বোবা বস্তুপিণ্ডের মতো। সেই হারিয়ে যাওয়ার মধ্যে আশঙ্কা আছে, আতঙ্ক আছে, কিন্তু তারও বেশি যেটা আছে তা এক গা শিরশিরানি অদ্ভুত ভালো লাগা। ঘুম ভাঙতে বেলা হলো। ঘুম থেকে উঠে চোখ কচলেই প্রথম মনে পড়ল সেদিন জঙ্গলের সল্ট পিটে একটা ভিজিট আছে, আর নতুন ডিএফও ব্যানার্জিবাবু বহুত খতরনাক লোক। আমার জন্য যদি ওকে অপেক্ষা করতে হয় তাহলে যে অনর্থ হবে তার তুলনা নেই। কথাটা মনে হতেই লাফিয়ে উঠে প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। মতিয়ার মা বলল, মাধুরী ভোরে উঠে কোথায় যেন গেছে, ফিরবে একটু পরেই। আমি কি আর ওর জন্য অপেক্ষা করতাম? স্নান সেরে দ্রুত বেগে গামছায় গা মুছতে মুছতে বললাম, ঝটপট ভাত বেড়ে দাও। ভাত খাওয়ার সময় দেখলাম মতিয়ার মা আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। কি হয়েছে মতিয়ার মা, কিছু বলবে? দিদিকে একটু সাবধানে রেখো গো দাদা, দিদির মনে হয় হাওয়া লেগেছে। তাই নাকি? তা এরকম মনে হলো কেন? মাঝে মাঝে দিদিমণি কেমন করে গো দাদা, সাঁঝের বেলায় লাল লাল চোখ করে এলো চুলে দরজার কাছে বসে থাকে। আমি ডাকলেও সাড়া দেয় নাই। দুপুরে হঠাৎ হঠাৎ করে কোথায় যেন উধাও হয়ে যায়, আবার ঠিক চুপচাপ ফিরে আইসে। আবার কিরকম বিড়ালের পা হয়েছে গো দিদির, কোথা থেকে হঠাৎ হঠাৎ আচমকা উদয় হয়, বুঝাই যায় নাই। এসব কথাকে আমল দেওয়ার মানেই নেই। নতুন বিয়ের পর সব মেয়েরই বাড়ির জন্য মন কেমন করে, মাধুরীরও হয়তো তাই হয়েছিল। তাই উদাস এলোচুলে বসেছিল। আর দুপুরে এদিক ওদিক যাওয়াটা খুবই স্বাভাবিক। আশেপাশের অনেক বৌদি বা মা মাসিমারাই ওকে খুব স্নেহ করেন দেখতাম। আর বিড়াল পায়ের ব্যাপারটা আর কিছুই না। মতিয়ার মা যে কানে কম শোনে এ কথা আমরা সবাই জানি।
জঙ্গলে ঢুকতে ঢুকতে প্রায় 11টা বাজলো। সল্ট মিটের কাছে যখন পৌঁছলাম তখন বেলা প্রায় 1টা। কিছু আর্জেন্ট কাজ ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজের বিবরণ দিয়ে আর তোমাদের বোর করব না। কিন্তু তারপরে যেটা ঘটেছিল সেটাই খুব আশ্চর্যের। আমাদের টিমে বাবুলালও ছিল। কাজকর্ম শেষ করে আমরা একটা পাথরের আড়াল বেছে টিফিন বের করেছি। এমন সময় বাবুলাল আমার ওপরওয়ালা বামনবাবুকে বলল, সল্ট পিটের উপর যে নালাটা দেখছেন স্যার, তার উপরে একটা বেদম ভালো জায়গা আছে, যাবেন নাকি? একদম নতুন জায়গা, আমি ছাড়া এর খোঁজ আর কেউ জানে নাই বটে। বামনবাবু অর্থাৎ বামনদেব ব্যানার্জি মশাই এই অফিসের ডিএফওর দায়িত্ব নিয়েছেন তখন হপ্তা 2 হয়েছে। হাইটে প্রকৃত অর্থেই বামুন হলে কি হবে, দাপুটে ইতিমধ্যেই চারিদিকে ত্রাহিমাম রব তুলে দিয়েছিলেন। বয়স 45-এর কাছাকাছি। ছোট ছোট করে ছাঁটা চুল, গুল্লি গুল্লি মাসল আর রাগি রাগি চোখের ভদ্রলোককে আমরা ইতিমধ্যেই ভয় পেতে শুরু করেছিলাম। আগের বড় সাহেব রমেন মিত্তি ছিলেন মাইডিয়ার লোক, তার সঙ্গে হাসি ঠাট্টা মস্করা সবই চলত। ইনি সাক্ষাৎ টেরর, হাতে মাথা কাটেন। সারা অফিস তটস্থ হয়েছিল। এহেন বামনদেববাবু দেখলাম বাবুলালের প্রতি খুবই সদয়। বাবুলাল যখন বলছে তখন নিশ্চয়ই ভালো জায়গায় হবে। কি বলো হে চাটুর্যে? আমি শুকনো উৎসাহের সঙ্গে সে তো বটেই, সে তো বটেই এসব বলে প্রভূত উৎসাহ দিলাম। সঙ্গে ডিপার্টমেন্টের আর এক সঙ্গী বিট অফিসার মানব মণ্ডলও অতিরিক্ত উৎসাহের সঙ্গে লাফিয়ে উঠল আমার সঙ্গে। ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। বস আর বসের প্রিয় পাত্রকে খুশি করতে কে না চায়। তবে আমার মতো চৌখস লোক থাকতে শেষমেশ বাবুলালের মতো একটা খোঁচর যে বামনদেববাবুর ছাতা হয়ে দাঁড়াবে কেই বা ভেবেছিল। খাওয়া শেষ হতে জনসাতেকের টিমটা রওনা দিয়েছিলাম। বামনদেববাবু, আমি, মানব মণ্ডল আর 3 জন ফরেস্ট গার্ড। সঙ্গে বাবুলাল জুটেছিল ফাউ হিসেবে, যদিও দেখা গেল সেই ফাউয়ের দামই আপাতত আসলের থেকে বেশি। একটা শুকনো নালা পার করে ছোট সুড়িপথ পেরিয়ে জঙ্গলে একটা ছোট বাঁক অতিক্রম করে বাবুলাল আমাদের যেখানে আনলো সেটা একটা ভারী মনোহর আর দর্শনধারী প্রান্তর। একদিকে দলমা রেঞ্জ আর একদিকে সবুজে ছাওয়া মাটির বুক ছিঁড়ে তিত্তির করে বয়ে যাচ্ছে কর্ণাবতী নদী। সব মিলিয়ে এমন চমৎকার দৃশ্য আর হয় না। বামনদেববাবু আর বাকিরা যথারীতি আহা উহু শুরু করে দিয়েছিলেন, কিন্তু আমার মুখ যদি তখন কেউ দেখত তাহলে বুঝতে পারত আমার মনের মধ্যে কি ঝড় বয়ে যাচ্ছিল। এ তো সেই প্রান্তর যেটা আমি আর মাধুরী কয়েকদিন আগে দেখে গেলাম। এটা নাকি একদম অনাবিষ্কৃত একটা জায়গা। মাধুরীকে তো সেই রকম বুঝিয়েছিল বাবুলাল, কিন্তু জায়গাটা যতটা অনাবিষ্কৃত বলেও দাবি করেছিল দেখা যাচ্ছে মোটেই ততটা অনাবিষ্কৃত নয়। এই তো ব্যানার্জিবাবুর জন্য সেই একই জায়গা হাট করে খুলে দিয়েছে ও। তার মানে কি এটা ওর একটা চাল? লোক বুঝে অনেককেই এই বিশেষ প্রান্তরটা সৌন্দর্য বিলিয়ে থাকে ও। একটু আড়ালে দাঁড়িয়ে বাবুলালের চোখ মুখের ভাব লক্ষ্য করছিলাম। তার মুখে সেই সরল হাসি, সেই অনাবিল উৎসাহ দেখে মনেই হবে না যে আমার সামনেই আমাকে ঠকানোর মতো একটা জঘন্য কাজ সে করছিল। লোক ঠকানোর কথাটা মাথায় আসতেই নিজেকে সামলে নিলাম। আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছিলাম। এখানে ঠকানোর প্রশ্ন আসছে কোথা থেকে? তো আর আমার বা মাধুরীর কাছ থেকে টাকা নেয়নি এখানে নিয়ে আসার জন্যে। বামনদেববাবুও যে ওকে কোনো টাকা পয়সা দেননি তার প্রমাণ আমি নিজেই। কিন্তু আমি বা তো ক্ষুব্ধ হচ্ছিলাম কেন? একটু ভাবতেই বুঝলাম কেসটা কি।
আমি মনে মনে প্রতারিত বোধ করছিলাম। যে সৌন্দর্যে আমার অধিকার নিঃস্বপ্ন বলে ধরে নিয়েছিলাম, অন্যকে প্রবেশ করতে দেখে ঈর্ষান্বিত হচ্ছিলাম। নিজের বিবাহিত স্ত্রীকে অন্যের সঙ্গে অনুরক্ত হতে দেখলে পুরুষ যেমন ঈর্ষায় জর্জরিত হয়, তেমনি। অথচ তার কোনো মানেই নেই। জায়গাটা তো আমার নিজের নয়। তাহলে বাবুলারের বিভিন্ন লোককে এই আপনাকে একদম নতুন জায়গায় নিয়ে যাচ্ছি বলে তাদের এখানে নিয়ে আসার পেছনে উদ্দেশ্যটা কি? সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। বামনদেব বাবুকে দেখলাম বেশ ইমপ্রেসড। হেঁড়ে গলায় বাবুলারের তারিফ করছিলেন। মানবকেও দেখলাম খুব উচ্ছ্বসিত। ফরেস্ট গার্ড তিনজনের মুখেও বেশ একটা সপ্রশংস ভাব। তাদেরই একজন, নাম তুফান মারান্ডি। তার কাছে ঘেঁষে এসে জিজ্ঞাসা করলাম সে সেই জায়গায় আগে এসেছে কিনা। উত্তরে না শুনে একটা খটকা লেগেছিল। তুফান এখানকারই বাসিন্দা, যোগ দিয়েছিল বন সহায়ক হিসেবে। প্রমোশন পেয়ে ফরেস্ট গার্ডের কাজ করছিল বেশ অনেক দিন হয়েছে। তার চোখেও কখনো পড়েনি এই জায়গাটা। এটা বিশ্বাসযোগ্য? অন্য দুজনের সঙ্গেও কথা বলে দেখেছিলাম, তাদেরও একই বক্তব্য। প্রতিদিন জঙ্গলে কাজ করেও এই জায়গাটা নাকি তাদের কাছে অচেনাই ছিল এতদিন। মনের মধ্যে কোথাও একটা কাঁটা খচখচ করছিল। কি যেন বলল, যা হচ্ছে ঠিক হচ্ছে না ভবতারণ, কোথাও একটা বড় গোলমাল আছে। একটু হাঁটতে হাঁটতে বড় বটগাছটার কাছে পৌঁছলাম। তার পাশেই সেই ঢিবিটা। দেখলাম বাবুলাল ঢিবিটার সর্বত্র আঁতিপাতি করে কি যেন একটা খুঁজছিল। তার কপালে ঘাম, দু চোখে উদ্বেগ, অন্য কোনো দিকে তার মন নেই। বাবুলাল, কিছু খুঁজছ? বাবুলাল শোনা মাত্র ত্রিং করে দাঁড়িয়ে পড়ল। পর্যায়ক্রমে তার মুখের মধ্যে অনেকগুলো ভাব খেলে গেল। তার মধ্যে হঠাৎ চমকে ওঠা থেকে শুরু করে অপ্রস্তুত হওয়া সবই মিশেছিল। তবে ছোকরা চালিয়াত বটে। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল, আরে চেটাজি আছে, কিছু বলছিলেন নাকি? ওই কি একটা হ্যাচর পাঁচর করে খুঁজছো মনে হচ্ছে। ওই আর কি জিনিস একটা। কি কি জিনিস বাবুলাল? কাঠের করা জিনিস একটা বাবু, ওই খ্রিস্টানদের ক্রুসের মতো দেখতে খানিকটা। তুমি কি একটা হাড়ি কাঠ খুঁজছো বাবুলাল? আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বাবুলালের ওপর আমার এই কথাটার কি অভিঘাত হলো। ছেলেটার শরীরটা মুহূর্তের মধ্যে ছিলে ছেঁড়া ধনুকের মতো শটান হয়ে দাঁড়িয়ে পড়েছিল। চোখের মধ্যে ভয় আর অবিশ্বাস। আমার দিকে কিছুক্ষণ হাঁ করে চেয়েছিল বাবুলাল, তারপর ফিসফিস করে বলেছিল, আপনি কি ওই হাড়ি কাঠে হাত দিচ্ছেন বাবু? কেন, তাতে অসুবিধে কি আছে? সর্বনাশ করেছেন বাবু, কাজ তো একদমই ভালো করেননি বটে। কেন, কি হয়েছে তাতে? এই যে ঢিবিটা দেখছেন, এখানে আগে রঙ্কিনী দেবীর মন্দির ছিল। রঙ্কিনী দেবীর নাম শুনেছেন তো? হ্যাঁ শুনেছি তো বটে, ওই বিভূতিভূষণের লেখাতেও পড়েছি। মহাজাগ্রত দেবী বাবু, সেরকমই রাগী। এককালে এখানে নিয়মিত বলি হতো। বলির রক্ত ছাড়া মায়ের পুজো হতো নাই, নর বলি হতো গোপনে। তারপর একদিন ইংরেজ সরকার বলে দিল যে নর বলি হবে না, শুধু পশু বলি হবে। কিন্তু এই সুনুক পাহাড়ির জমিদার মশাই শুনলেন, তিনি গোপনে গোপনে একটা নরবলির আয়োজন করলেন। কেন? জমিদার মশাইয়ের ছেলে আর একটা অদ্ভুত অসুখ ছিল বটে।
কারণে অকারণে মাঝে মাঝে খেপে উঠতেন, পাগলের মতো আচরণ করতেন, হাতের সামনে জাকিয়ে পেতেন তাকেই মারধর করতেন। তখন তাকে সামলানো যেত না, এমনকি বাড়াবাড়ি চরমে উঠলে কোন জখমও করেছেন কিছু। অনেক ওষুধপত্র খাইয়েও সারে নাই। শেষে জমিদার মশাইয়ের গুরুদেব এক মহাসিদ্ধ তান্ত্রিককে ধরে আনলেন কোথা থেকে। তিনি এসে নিদান দিলেন, কোনো এক যজ্ঞ করে নরবলি দিলেন নাকি রোগ সেরিয়ে যাবে। তারপর জমিদারের আদেশে নায়েব মশাই চুপি সারে সব আয়োজন করলেন। লক্ষণ দেখে একটি বামুনের ছেলেও ধরিয়ে আনা হলো। মন্দির বন্ধ করে তান্ত্রিক, গুরুদেব, জমিদার মশাই আর তার ছেলেরা যজ্ঞে বসলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। যে বামুনের ছেলেকে তুলে আনা হয়েছিল তিনি সদরে গিয়ে ইংরেজ ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করলেন। ম্যাজিস্ট্রেট সাহেবের সিপাহী এসে বলি আটকালো, পূজা বন্ধ করালো, আর জমিদার মশাইকে তাঁর ছেলে আর গুরুদেব শুদ্ধ উঠিয়ে নিয়ে গেল। তবে সেই সিদ্ধতান্ত্রিক গোলেমালে কোথায় সরে পড়লেন কেউ জানে নাই। তারপর কি হলো? তারপর আর কি, আদালতের বিচারে জমিদারের ফাঁসির আদেশ হলো। জমিদারের ছেলে আর গুরুদেবের হাজতবাস। হাজতে একদিন জমিদারের ছেলে খেপে উঠে গুরুদেবের গলা টিপে খুন করে ফেলল। ইংরেজ সরকার তৎক্ষণাৎ বিচার টিচার সেরে তাকেও ফাঁসিতে ঝুলাই দিল। ব্যাস, সনুক পাহাড়ি জমিদারি নষ্ট হয়ে গেল। এই মন্দিরও ধীরে ধীরে ধ্বংস হয়ে গেল। তার জায়গায় জেগে রইল এই ঢিবিটা, আর ঢিবির মাথায় জেগে রইল শুধু হাড়ি কাঠটো, রঙ্কিনী দেবীর চিহ্ন হিসেবে। তা সেই হাড়ি কাঠে হাত দেওয়ার কোন সর্বনাশের কথা বলছিলে জানো? আমি মাঝে মাঝে এখানে আসি বাবু, একবার করে দেখে যাই বটে হাড়ি কাঠটা ঠিকঠাক আছে কি না। কেন তুমি আসো কেন? কারণ সেই পালিয়ে যাওয়া তান্ত্রিক আমারই পূর্বপুরুষ ছিল বাবু। আমাদের পরিবারে একটা কথা প্রচলিত, এই হাড়ি কাঠটো নাকি দেবীর মতোই ভারী জাগ্রত, তাকে জাগাতে নাই, তাতে হাত দিলে অনর্থ। তখন সে নাকি রক্তের খোঁজে শিকার খুঁজে বেড়ায়। রঙ্কিনী দেবীর কোপ নেমে আসে পুরো এলাকা জুড়ে। কি হলো ভবতারণ? বলি গেলে কোথায়? বাবুলালি বা কোথায় হারিয়ে গেল? এবার তো ফেরার রাস্তা দেখতে হবে। বামনদেব মশাইয়ের ডাকে আমরা পিছু ফিরলাম। ফেরার রাস্তাটা চুপচাপ কাটল। কয়েকবার ইচ্ছে করে ঘাড় ঘুরিয়ে বাবুলালের মুখটা দেখেছিলাম, ভাবলেশীন মুখ চোখ, যেন একটু আগে ওর আর আমার মধ্যে কিচ্ছুই ঘটেনি। বাড়ি এসে হাত পা ধুয়ে শুয়ে পড়লাম। শরীরটা ক্লান্ত ছিল, শুধু মনে আছে মাঝরাতে আধো ঘুমে একবার পাশ ফিরতে গিয়ে দেখেছিলাম বিছানা ফাঁকা। ভেবেছিলাম মাধুরী বাথরুম গেছে, হয়তো খানিকক্ষণ পরেই ফিরে আসবে। বোমাটা ফাটল পরদিন সকালে। ঘুম থেকে ঝাঁকুনি দিয়ে তুলল মাধুরী। ওগো শুনছো শুনছো, শিগগিরই ওঠো, তোমাদের বামুন বাবু খুন হয়েছেন। বামনদেব বাবুর কোয়ার্টার আমার বাসার কাছেই। কাজের সূত্রে একবার যেতে হয়েছিল। একাই থাকতেন ভদ্রলোক, আর স্ত্রী থাকতেন কলকাতায়, সেখানে কোনো এক কলেজে পড়াতেন। গিয়ে দেখলাম লোকজনের ভীষণ ভিড়।
পুলিশের গাড়ি দাঁড়িয়ে দুটো, দরজায় 3 জন হাবিলদার তটস্থ। বুঝলাম বড় সাহেব কেউ এসেছেন। একটু পরে পুলিশের টিম বেরিয়ে এলো। যোগুবাবু ছিলেন, আর তার সামনে সামনে একজন ইয়াং ছোকরা গোছের অফিসার। তাকে সবাই স্যার স্যার করছিল। সম্ভবত উনি বড়বাবু, অর্থাৎ এসপি সাহেব। খবর তার মানে অপর মহলে পৌঁছে গেছে। অবশ্য পৌঁছানোটাই স্বাভাবিক। এই কদিনের ব্যবধানে 3-3টে অস্বাভাবিক খুন তো কম বড় কথা নয়। তার উপর তার মধ্যে একজন যদি উচ্চপদস্থ সরকারি কর্মচারী হন। হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছিলাম। খবরটা এর মধ্যে শহরময় ছড়িয়ে গেছে। জায়গায় জায়গায় জটলা, মাথা নিচু করে গুজগুজ, ফিসফাস, অচেনা মুখ দেখলে চুপ করে যাওয়া। বাবুলালের দোকান বাজারের মধ্যেই। সেখানে চাপা গলায় উত্তেজিত তর্ক বিতর্ক চলছিল। আমাকে দেখেই চুপ করে গেল। বাবুলাল 1 কাপ চা হাতে ধরিয়ে দিয়ে উপস্থিত জনতাকে বলল, ফরেস্ট অফিসের ছোটো বাবু। কাপ হাতে নিয়ে দেখলাম জটলার মধ্যে মানবও উপস্থিত। আমাকে দেখে ধরা গলায় বলল, কোথা থেকে কি হয়ে গেল চ্যাটার্জিদা? আর কালও আমরা এই সময়... এই কেসটা কি হয়েছে খুলে বলো তো মানব। কি আর বলবো দাদা, স্যার যে একলা থাকতেন সে তো জানেনি। ভোরে খবরের কাগজওয়ালা এসেছিল কাগজ দিতে। তার কাগজ ছুঁড়ে চলে যাওয়ার কথা, কিন্তু সদর দরজা খোলা দেখে তার সন্দেহ হয়। সে সাইকেল থেকে নেমে অনেকক্ষণ বেল বাজিয়ে যখন দেখে যে কেউ বেরিয়ে আসছে না, তখন পাশের বাড়িতে খবর দেয়। তারাই তারপর এসে দেখে যে স্যার খাটে শুয়ে, আর বুকের মধ্যে একটা গভীর ক্ষত। সেখান থেকে রক্ত বেরিয়ে বিছানা টিছানা ভিজে একেবারে একাকার। আর কিছু ছিল না? আর কিছু বলতে? বডিতে ওই কিছু আঁকা টাকা ছিল না, বা অন্য কিছু রাখা ছিল না আশেপাশে? হ্যাঁ, মানে বডির উপরে একটা মেয়ে পুতুল বসানো ছিল। বাচ্চা পুতুল নয়, ওই বারবির মতো কিশোরী মেয়েদের পুতুল। আমার মন বলছিল আগের খুনগুলোর মতো এখানেও কিছু একটা নিশ্চয়ই অদ্ভুত ব্যাপার থাকবে। সেটা মিলে যেতেই একটা সন্দেহ দানা বেঁধে উঠল মনের মধ্যে। যবে আমি আর মাধুরী ওই মাঠটায় গেছিলাম, তবে থেকে এই খুনোখুনির পালা শুরু হয়েছে। প্রতিটা খুনই হয়েছে রাতের দিকে, আর সেই 3 রাত্রিতেই মাধুরী আমার চোখের সামনে ছিল না। প্রথমবার ও কোনো এক বান্ধবীর বাড়িতে রাত কাটাতে গেছিল। দ্বিতীয়বার আমি বাড়ি ছিলাম না। আর কাল একবার যেন ঘুমের ঘোরে মনে হলো মাথাটা একবার জোর করে ঝাঁকালাম। এইসব কি উল্টোপাল্টা ভাবছি আমি? পাগল হয়ে গেলাম নাকি? বাবুলালকে চায়ের দাম মিটিয়ে বাড়ি ফিরছিলাম। পথে যোগুবাবুর সঙ্গে দেখা। বাড়ির সামনে জিপ থেকে নামছিলেন। কি ভবতারণ, শুনেছ তো সব? সাত করে যোগুবাবুর বাড়ির মধ্যে সেঁধিয়ে গেলাম। এইসব কি হচ্ছে দাদা? কিছুই তো বুঝতে পারছি না। একটু আলো ফেলুন না। ইশারায় আমাকে বসতে বলে যোগুবাবু ফ্রেশ হতে অন্দরে চলে গেলেন। যখন ফিরে এসে সামনে বসেছিলেন, তার মুখে গভীর চিন্তার ছাপ। কি জানতে চাও বলো? আগেই বলে রাখি, ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশনের কথা তোমাকে বলেছি। এসব কথা বাইরে প্রকাশ পেলে আমার কিন্তু চাকরি চলে যাবে ভায়া। অতএব এখানে যা শুনবে ঘরের বাইরে পা রাখা মাত্র ভুলে যাবে, বুঝেছো? হ্যাঁ দাদা, শেয়ার বলতে, তবে আমার মনে হচ্ছে এই 3টে খুনি কোনো না কোনোভাবে কানেক্টেড। খুব ভুল বললাম দাদা? একদমই ভুল বলনি। কেসটা যে সিরিয়াল কিলিংয়ের সেটা তো আমাদের কাছে এখন স্পষ্ট। ফরেন্সিক বলছে আগের 2টো খুন হয়েছে একই হাতে। প্রায় 99% চান্স যে এই খুনের পেছনেও একই হাত আছে। খুন হওয়ার সময়টাও প্রায় সেম, রাত 1:30 থেকে 3:30-এর মধ্যে।
ভিকটিমদের মধ্যে কোনো যোগাযোগ বা জানাশোনা ছিল না। ঘরের মধ্যে কিছুই খোয়া যায়নি। মানে খুন করা ছাড়া খুনির আর কোনো অন্য উদ্দেশ্য নেই। আর ওই বুকে লেখা অং বং চং লেখা অক্ষর, স্টার আঁকা, ময়ূরের পালক, বারবি পুতুল, ওগুলো কি? আরে ওগুলো একজন টিপিক্যাল সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের লক্ষণ। হত্যা করে মৃতদেহ বিকৃত করা, পুলিশকে ল্যাজে খেলিয়ে নিজের ইগো তৃপ্ত করা, ইচ্ছে করেই এমন সূত্র রেখে যাওয়া যেটা দেখে পুলিশ ধোঁয়াশায় পড়বে, আর তার ফাঁকে নতুন শিকার খোঁজা। আজ আরও একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এখনও সেসব কেউ জানে না বটে, তোমাকেই বলছি। প্রতিটা কেসে দেখা গেছে বাড়ির বাইরে কি যেন একটা পুঁতে ফের তুলে নিয়ে যাওয়া হয়েছে। খুব বড় কিছু নয়, এই যেমন ধরো একটা উইকেট বা একটা ছাগল বাঁধার খুঁটি বা একটা মোটা গাছের ডাল বা একটা হাঁড়িকাঠ হতেই পারে। ইনফ্যাক্ট আমরা সেই জায়গায় জবা ফুল আর আলো চালের ট্রেসও পেয়েছি বটে। পুলিশ মহলে কি বলছে দাদা? কথাটা লালবাজার আর ভবানী ভবন অবধি পৌঁছে গেছে ভাইয়া। কাল সিআইডির টপ অফিসার আসছেন তদন্তে। নিউজ পেপারে বা টিভি চ্যানেলে খবরটা চেপে দেওয়া হয়েছে বটে পাবলিকের মধ্যে প্যানিক ছড়াবে বলে, কিন্তু ব্যাপারটা খুবই সিরিয়াস। তুমি আবার এ নিয়ে কাউকে কিছু বলো না কিন্তু। চা খেয়ে বাড়ি ফিরলাম। শিরদাঁড়ার কাজটা শিরশির করছিল। কটা দিন সাবধানে থাকার মনস্থির করলাম। শুনছিলে হাড়িকাঠ বড় গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্বের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, পিন্ড কমেন্টে এবং আই বাটনে। কাহিনী অভিক সরকার, কথকের চরিত্রে ছিল রণদীপ, ভবতারণ চাটুর্যের চরিত্রে ছিলেন শঙ্করী প্রসাদ মিত্র, বিশুর চরিত্রে ছিল আসঞ্জন, শিবুর চরিত্রে ছিল আকাশ, বংশীর চরিত্রে ছিল রক্তিম, গদাইয়ের চরিত্রে ছিল ঋদ্ধি, বাবুলাল মান্ডির চরিত্রে ছিল তমাল, মাধুরীর চরিত্রে ছিল রিয়া, যোগুবাবুর চরিত্রে ছিল ইন্দ্রনীল, মতিয়ার মায়ের চরিত্রে ছিল শিপ্রা, বামনদেবের চরিত্রে ছিল পার্থ, মানব মণ্ডলের চরিত্রে ছিলাম আমি অনুভব। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে ছিল সায়ন, পোস্টার ডিজাইন করেছে সুজয়, বিশেষ সহযোগিতায় ছিল লিও, নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং প্রচার পরিকল্পনায় ছিল রিয়া। তাহলে কেমন লাগলো হাড়িকাঠের প্রথম পর্ব জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে গল্পের দ্বিতীয় পর্বে।